পুরুষের প্রথম স্পর্শ পেয়েছিলাম আমার যখন 7 বছর বয়স হয়, তাও আমার আপন মামাতো ভাইয়ের কাছ থেকে। গ্রীষ্মের ছুটিতে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন আমার মামাতো ভাই। আমার মামাতো ভাইয়ের তখন মাত্র 17 বছর বয়স ছিল। আমাকে দেখলেই সে এটা সেটা কিনে দিত। তখন আমার কাছে মনে হতো ভাইয়াটা কত ভালো, আমাকে কত ভালোবাসে। আর যখনই আমাকে একা পেত তখনই আমার শরীরের বিভিন্ন অংশে হাতাতে থাকতো। প্রথম প্রথম তার আদরটাকে আদরই ভাবতাম। যখনই উপলব্ধি করলাম তার আদর করার ধরন অন্য সব বড়দের মতো না, একটু অন্যরকম, তখনই আমার যেন কেমন কেমন লাগতো, যা কাউকে বুঝিয়ে বলতেও পারতাম না। আর কাউকে বললেও হয়তো কেউ বিশ্বাসই করতো না, কারণ সবাই তাকে খুব ভালোবাসতো। আর তখন তেমন কোনো জ্ঞান বুদ্ধি ছিল না আমার, যে আমি কাউকে বুঝিয়ে বলবো যে একজন পুরুষ শরীর স্পর্শ করলে কেমন লাগে বা কেন করছে, তার মতলবটা কী। এই সকল বিষয়গুলো কিছুই বুঝতাম না, কিন্তু ভীষণ অস্বস্তি কাজ করতো ভিতরে ভিতরে। অনেকবার ভাইয়াকে বলতাম, ভাইয়া আমার লজ্জাস্থানে হাত কেনে দাও। ভাইয়া তখন বলতো, আরে পাগলি, তোকে তো আদর করছি। অনেক সময় খুব রাগ করে বলতে চাইতাম, তোমার এমন আদর দরকার নাই। আমার গা কেমন যেন শিরশির করে উঠত আর ভীষণ বিরক্ত লাগতো। সবার সামনে আমাকে আদর করে চকলেট, চিপস আরও কত কিছু এনে দিত। আবার সবার সামনে আমাকে আদরও করে দেখাতো, কিন্তু সবার চোখের আড়ালে এই নোংরা কাজগুলো করত। তখন বয়স কম ছিল বিদায় এখন বুঝি আদর করার ছলে যে উনি আমার সাথে নষ্টামি করছিল। একদিন আমাকে তার কোলে জোর করে টেনে বসিয়ে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে সমানে কিস করতে লাগে। মনে হচ্ছে আমার ঠোঁটটা ছিঁড়ে কামড়ে খেয়ে ফেলবে। আমাকে এতটাই শক্ত করে চেপে ধরেছিল যে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে। সেদিন বাড়িতে কেউই ছিল না, কারণ পাশের বাড়ির এক দাদি মারা গিয়েছিল বলে ওই বাড়িতে সবাই চলে গিয়েছে। এরপর ধীরে ধীরে সমস্ত শরীরে হাতাতে শুরু করলো, এমনকি আমার সারা শরীরে চুমু দিচ্ছিল। আমি ছাড়া পাওয়ার জন্য কান্নাকাটি করছিলাম, কিন্তু তবুও সে আমায় ছাড়ছিল না। হঠাৎই বাড়িতে কোনো একটা শব্দ পেয়ে সেদিন ছেড়ে দিয়েছিল। যদিও ছাড়া পেয়ে এক দৌড়ে সেদিন পালিয়ে বেঁচেছিলাম। এরপর তাকে দেখলেই পালিয়ে পালিয়ে থাকার চেষ্টা করতাম। পরবর্তীতে সে একদিন কানে ধরে উঠবোস করে বলছিল, কখনো এমন করে আমাকে আর আদর করবে না। এরপর আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল, এমনকি আমার সাথে বন্ধুত্বও করছিল। আমার তখন মনে হয়েছিল ভাইয়া আর এমন কখনোই আমার সাথে করবে না হয়তো। আমার সাথে খেলতো, হাসি ঠাট্টা করতো, কিন্তু ওই রকম নোংরা আদর আর কখনোই করতে দেখি নাই। এদিকে আমিও ধীরে ধীরে তার সাথে স্বাভাবিক হয়ে গেলাম, কারণ মনে ছিল অন্য চিন্তাভাবনা যা আমার মতো ছোট মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। কেননা কোনো অপরাধী যখন অপরাধ করে তখন নাকি পূর্ব থেকে প্ল্যানিং করেই থাকে। বিষয়টা ঠিক এমনই ছিল। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম। নুন আনতে পান্তা ফুরাতো আমাদের সংসারে। আমাদের মতো পরিবারে যখনই কোনো অসংলগ্ন ঘটনা ঘটে তখনই এই সমাজ সংসার কিছুতেই মেনে নিতে পারতো না। আমার মা মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়ে বাবার সংসারে পা রেখেছিলেন। তিনি দেখতে অনেক সুন্দরী হওয়া সত্ত্বেও তার কোনো কদর ছিল না বাবা ও তার শ্বশুর বাড়ির মানুষের কাছে। কারণ উনি একজন নয়, দুজন নয়, 5-5 জন কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। আমি পরিবারের সবচেয়ে ছোট সন্তান। একটা ছেলের আশায় 5-5 জন কন্যা সন্তান হয় আমার মায়ের। আমাদের 5 বোনের মধ্যে আমার শেষে জন্ম হওয়ায় তারা ভেবেছিল ছেলে সন্তান হবে, কিন্তু স্রষ্টার প্ল্যানিং ছিল অন্যরকম। আমাকে হাসপাতাল থেকে বাড়িতে আনতে চায়নি আমার বাবা আর দাদি। কেবলমাত্র মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে রাগ করে আমার হাসপাতালে রেখেই বাবা বাড়ি চলে আসেন। আর মামারা দাদি কপাল চাপড়ে হাই হুতাশ আর আমার মাকে অলক্ষী, অপায়া, পোড়াকপালি বলে আরও কত রকমের যে গালমন্দ করতেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার দাদি একটু গোঁড়া টাইপের মানুষ ছিলেন, যা
যখন যখন গর্ভবতী ছিল তখন তাকে কোনো প্রকার মেডিকেল চেক আপ করতে দিতেন না আমার দাদি। উনি বলতেন এটা নাকি ধর্মবিরোধী কাজ, তাই তারা মায়ের মেডিকেল চেক আপ করতে দিত না। তারা যদি আগে থেকে জানতে পারতো মায়ের গর্ভে আমি ছেলে না মেয়ে, তাহলে হয়তো আমাকে গর্ভেই মেরে ফেলার চিন্তাভাবনা করতেন। সেদিন মায়ের অনেক কান্নাকাটি আর আকুতি মিনতির ফলে হাসপাতাল থেকে বাড়িতে আসার পর ঠাঁই হয় আমাদের। বাড়িতে আমার মা বোনের ঠাঁই হয়েছিল ঠিকই, কিন্তু অনেকগুলো শর্তও দিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে। অনেকবার বাবাকে একটা ছেলে সন্তানের জন্য আর একটা বিয়ে করার কুমন্ত্রণাও দিত আমার দাদি আমার বাবা। আমার দাদিও বলতো মেয়েকে পালা আর হাতি পালা সমান কথা, যার কারণে বিনা কারণ ছাড়াই শ্বশুর শাশুড়ি এবং যার কাছ থেকে তার ভরসা সবচেয়ে বেশি পাওয়ার প্রয়োজন ছিল সেও ছেড়ে কথা বলতো না আমার মাকে, মানে আমার বাবা। তাই মা সব সময় বাবাকে খুশি রাখার চেষ্টা করতেন। বাবা ইটের ভাটায় কাজ করতেন, মাও বাবার সাথে কাজ করত। বাবাকে সহযোগিতা করার জন্য মা কাজ করত এমনটা নয়, বাবা বোনদের লেখাপড়া করাবে না, সাপ মানা করে দিয়েছিল তার জন্য। যেখানে আমরা 5টা মেয়ে ছিলাম বলে আমাদের কোনো খরচই বহন করতে চাইতো না, আর সেখানে তো লেখাপড়া ছিল আমাদের জন্য বিলাসিতার মতো। আর এর জন্য বাবার আর আমার দাদির একটাই কথা ছিল, মেয়েদের পিছনে এত খরচ করে লাভ কি, তাই এত লেখাপড়া করিয়ে কাজ কি, সেই তো পরের বাড়ি গিয়ে কামলার কাজ করে খেতে হবে, আরও কত কি কথা বলতো। তবুও মা দমে যায়নি। মায়ের শখ মেয়েদেরকে লেখাপড়া শেখানোর। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন সংসারে একটা ছেলে সন্তানের থেকে মেয়ে সন্তানের গুরুত্ব কম নয়। তাই মা আমাদের লেখাপড়ার খরচ জোগানোর জন্য বাবার সাথে এক প্রকার লড়াই করে ইটভাটায় কাজ করতেন। কাজ করলে সংসারে টাকা দিতে হবে তা নিয়েও এক প্রকার লড়াই করতে হয়েছিল আমার মাকে আমার বাবার সাথে। মা তার রোজগারের কিছু টাকা আমাদের লেখাপড়ার জন্য রেখে বাকি টাকা সে বাবার হাতে তুলে দিতে হতো। একদিন বাবা মা কাজে ছিল, 2 বোন স্কুলে ছিল, আর 2 বোন দাদির সাথে ফুফুর বাড়িতে গিয়েছিল। সেদিন বাড়ি ছিল ফাঁকা আর আমি বাড়ির আঙিনায় বসে পুতুল খেলছিলাম। হঠাৎ ভাইয়া বলল, ঘরের ভিতরে অনেকগুলো খেলনা দেখা যাচ্ছে, এগুলো কার? দেখতো এগুলো তোর কিনা? শিশুরা তো খেলনা, চকলেট, চিপস এগুলোর প্রতি একটু বেশি আকৃষ্ট থাকে, আমারও তেমনটি ছিল। আমি সরল মনে উচ্ছ্বসিত হয়ে ভেতরে প্রবেশ করতে ঘরের দরজা লাগিয়ে দিল। আমি সারা ঘরময় জুড়ে খেলনা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও কোনো খেলনা খুঁজে পেলাম না। ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি যে বললে ঘরে খেলনা আছে, কই? আমি তো দেখতে পাচ্ছি না। ভাইয়া জবাবে বলল, মনে হয় উধাও হয়ে গিয়েছে। আমি বললাম, কি বলো ভাইয়া এগুলো? ভাইয়া বলল, ওসব খোঁজা বাদ দে, এখন আয় আমার কাছে, তোকে একটু আদর করি। ভাইয়ার মুখ থেকে কথাটা শোনা মাত্র ভয়ে ভয়ে বললাম, কি বলছো ভাইয়া তুমি এসব? তুমি না বলছো আর কখনো আমার সাথে এরকম আদর করবে না, তাহলে এখন এগুলো কি বলছো? ভাইয়া কোনো কথার জবাব না দিয়ে একটানে আমাকে তার কাছে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে ভাইয়াকে কাঁদতে কাঁদতে বললাম, ভাইয়া ছেড়ে দাও, চাই না তোমার এমন আদর, ছেড়ে দাও আমায়, নয়তো আমি কিন্তু জোরে জোরে চিৎকার করব। আমি যেই জোরে জোরে চিৎকার করতে নিয়েছিলাম অমনি ভাইয়া আমার হাত মুখ মায়ের শাড়ি দিয়ে বেঁধে ফেলল। সেদিন আমার চিৎকার আর আর্তনাদ কারো কান পর্যন্ত পৌঁছায়নি। আমি অবচেতন হয়ে পড়লাম। জ্ঞান ফেরার পর চোখ মেলে দেখতে পেলাম আমার মায়ের ক্ষতবিক্ষত চেহারা, ঠোঁটের কোনায় রক্ত, কপাল ফেটে রক্ত, এক চোখ ফুলে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে। আমি যেন নড়তে পারছিলাম না, গায়ে প্রচণ্ড ব্যথা আর খুব জ্বর ছিল। শুধু মায়ের মুখখানা দেখে ভয়ে আবারও জ্ঞান হারিয়ে ফেললাম।
আমি মনে হয় একটা ট্রমার ভিতরে চলে গিয়েছিলাম। যখনই মনে পড়তো আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনার কথা, তখনই আমার আর আমার মায়ের ক্ষতবিক্ষত চেহারাটা আমার চোখের সামনে ভাসতো, আর ঠিক তখনই ধীরে ধীরে গায়ে জ্বর চলে আসতো। আমি তখন যেন কেমন হয়ে যেতাম, নিজের মধ্যে থাকতাম না। হাত পা কুঁকড়ে আসতো, চারিদিক অন্ধকার হয়ে দম বন্ধ হয়ে আসতো। তখন কেউ আমার কাছে আসলে ভীষণ ভয় লাগতো। এভাবেই পর্যায়ক্রমে জ্বর আসতে আর জ্বর যেত। প্রায় 1.5 মাস পর্যন্ত জ্বরে ভুগেছিলাম। ওইদিকে গ্রামের লোকজন অলরেডি কানাঘুষা শুরু করে দিয়েছে। নানানজন নানা কথা বলতে শুরু করলো। কেউ কেউ তো বলতেই লাগলো, এতগুলো মেয়ে যে বাড়িতে থাকে তাদের ঘরে এরকম তো হবেই। গ্রামের কিছু পুরুষরূপী নরপশুরা আমার বোনদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। ঘর থেকে বের হওয়ার কোনো জোই ছিল না। একদিন এক লোক আমার বড় বোনকে ডেকে বলল, তবে তো ভালো কোথাও বিয়া হইব না। যেই ঘটনা ঘটেছে তগ বাড়িতে, তার চেয়ে বরং আমারে বিয়া কইরা ফালা, সুখে থাকবি। আগে একখান বউ আছে, তাতে হইছেটা কি? পুরুষ মানুষের অমন 3-4টা বউ থাকা কোনো ব্যাপার না। আমারে বিয়া করলে তরে আমি রানীর মতো কইরা রাখমু। আমার বড় বোন রাইমার তখন 14 বছর বয়স ছিল। লোকটার এমন নোংরা কথা শুনে আমার বোন কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ি এসে মাকে বলছিল। এমন সময় পাশ থেকে দাদি বলল, মাইনসে তো ঠিকই কইছে, মানুষের মুখ কি আর আটকায়া থন যাইব? মা বোনেরা কেবলই শুধু কাঁদতো। কেন কাঁদতো, কী কারণে কাঁদতো আমি জানতাম না। শুধু নীরব দর্শকের মতো ফ্যাল করে চেয়ে থাকতাম, কিন্তু কিছুই বুঝতাম না তখন। এদিকে বাবাও প্রায় 1.5 মাস ধরে বাড়ি ফিরছিল না। কেন ফিরছিল না, কী কারণে ফিরছিল না তা আমার জানা নেই। হয়তো বাচ্চা বলে আমার কাছে তারা কোনো কথা শেয়ার করতো না। এদিকে দাদিও আমাদের এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে সে তার নিজের মেয়ের বাড়ি চলে গিয়েছিল। আর এও বলেছিল এসে জানি আমাদের আর এই বাড়িতে না দেখে। আমি শুধু আমার মা আর বোনদের জিজ্ঞেস করতাম, আমাদের কেন বাড়ি থেকে চলে যেতে বলছে দাদি? আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করতো না আমার মা ও বোনেরা। অবুঝ মনে হাজার প্রশ্ন আসতো, আর সেই প্রশ্নগুলোই আমি আমার মা বোনদের করতাম, কিন্তু তাদের থেকে সঠিক প্রতি উত্তর পেতাম না। আমরা গরিব, তাই অপরাধীর কোনো শাস্তি হলো না। এছাড়া বোনদের কথাও চিন্তা করে ওই কালপ্রিটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমার পরিবার। কারণ আমার পরিবার অতটা শিক্ষিত নয় যে কোনো অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। সে বিষয়টা বুঝবে। লোকে যা বুঝিয়েছে ঠিক তাই বুঝছে তারা হয়তো। উপস্থিত শিশু ও কিশোরীরা আমার সামনে যারা বসে, তারা নিশ্চিত এবার তো বুঝতে পেরেছে পুরুষদের সব ছোঁয়া আদর নয়, কিছু ছোঁয়ার ভিতরে কুমতলবও থাকে। তোমরা জানতে চেয়েছো কেমন করে আমি এই অবস্থানে পৌঁছেছি, এটাও বলবো, তাহলে শোনো। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, তখন আমি আমার বোন ও মাকে জিজ্ঞেস করেছিলাম, আমরা আমাদের বাড়িতে আর থাকি না। ছোটবেলায় দেখেছি দাদি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু কেন আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল আমার দাদি? সে কথা আজ বলতেই হবে। সবাইকে ছেড়ে কেন আমরা ঢাকা চলে আসলাম? কেন বাবা আমাদের সাথে থাকে না? তবে আমি এই প্রশ্ন তখনই যে করেছিলাম তেমন না। ছোট থেকে এই প্রশ্নটা মাঝে মাঝে করতাম, কিন্তু আমার মা ও বোন কোনো কথার উত্তর দিত না। কেবল একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করে চোখে জল ফেলতো আর বলতো, বড় হও, তারপর আমাকে বলবে। বড় হতে হতে প্রায় ভুলতেই বসেছিলাম এই প্রশ্নগুলোর কথা। যখন স্কুলে পিতামাতার প্রতি কর্তব্য এই রচনাটা লিখতে দিয়েছিল শিক্ষক, তখনই মনে পড়ে গেল বাড়ির কথা ও বাবার কথা। বাড়ি ফিরে মা ও বোনকে জোর করে ধরলাম। সেদিন তাদের বলতেই হবে কেন বাড়ি ছেড়ে আমরা ঢাকায় থাকি, আর বাবাই বা কেন আমাদের সাথে থাকে না। এখন তো আমি আর ছোট না, এখন অনেক বড় হয়ে গিয়েছি, তাই আমাকে বলতেই হবে আজকে।
অনেক জোর করার পর আমার বড় বোন আমাকে বলতে শুরু করলো। সেদিনের সেই দুর্ঘটনার পর বাবা বাড়ি ফিরে আমাকে এই পরিস্থিতিতে দেখে মাকে অসম্ভব মারধর করলো। এই ঘটনার জন্য সে মাকেই দায়ী করলো, কারণ মা পাঁচ কন্যা সন্তান জন্ম দিয়েছিল বলে। যদি একটা ছেলে সন্তান দিত তাহলে আর ধর্ষণের শিকার হতে হতো না। কন্যা সন্তান হয়েছে বলেই ধর্ষণ নামক কলঙ্কের দাগ লেগে গিয়েছে তার পরিবারে। শুধুমাত্র আমার মায়ের কারণে কন্যা সন্তানের জন্ম দিয়েছিল বলে এই ভুলে মাকে অনেক মারধর করে। এরপর বাবা মাকে মারধর করে বাড়ি ছেড়ে চলে যায়। দেখতে দেখতে ১.৫ মাস পার হয়ে যায়, কিন্তু বাবা আর বাড়ি ফিরে না। পরবর্তীতে বাবা বাড়িতে খবর পাঠিয়েছেন, যতদিন আমরা বাড়িতে থাকব ততদিন সে আর বাড়ি ফিরবে না, কারণ সে আরেকটা বিয়ে করেছে। এদিকে বাবার পাঠানো বার্তা পেয়ে দাদি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপর মায়ের আর যাওয়ার কোনো জায়গা ছিল না। মায়ের একটাই ভাই ছিল, কিন্তু তার একমাত্র গুণধর ছেলেই এত বড় ঘটনার জন্য দায়ী, যার ফলে তাদের বাড়িতে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই মা আমাদের নিয়ে ঢাকায় চলে এসেছিল। এরপর ঢাকায় এসে শুরু হয় আমাদের জীবনের চরম সংঘর্ষের মুখোমুখি। ঢাকায় এসে মায়ের এক দুঃসম্পর্কের বোনের সহযোগিতায় আমরা একটি বস্তিতে ঘর ভাড়া নিলাম। তোকে আর রেশমাকে বাড়িতে রেখে মায়ের সেই দুঃসম্পর্কের বোনের সহযোগিতায় আমরা 4 জন গার্মেন্টস ভর্তি হলাম। রেশমা হলো আমার 4 নম্বর বোন। আমি আর আমার 4 নম্বর বোন বাড়িতে থাকতাম। আমার বড় বোন যখন আমাকে এই ঘটনাগুলো বলল, আমি সব ঘটনা শোনার পর হাউমাউ করে শুধু কাঁদতে শুরু করে দিলাম। তখন মনে হয়েছিল এইসব কিছুর জন্য কেবলই আমি দায়ী ছিলাম। আমি তখন বিলাপ করে কাঁদছিলাম আর বলছিলাম সব আমার জন্য হয়েছে। তখন মা আমার কাছে এসে বলেছিল, না, সবই আমাদের ভাগ্য। ঢাকা এসে তারা গার্মেন্টসে ভর্তি হলো আর আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমার সামনে বসেই স্কুলের ছেলেমেয়েরা ভালো ভালো টিফিন খেত, কিন্তু আমি খেতে পারতাম না, কারণ আমার মা আর বোন গার্মেন্টসে চাকরি করতো, তাদের সাধ্য ছিল না আমাকে দামি দামি টিফিন কিনে দেওয়ার মতো। তারা তাদের সাধ্যমতো আমাকে যা পারত তাই কিনে দিত। আমাকে যখন স্কুলে ভর্তি করে দিল, তখন স্কুলে আমার পাশে কেউ বসতো না, কারণ আমার মা ও বোনেরা গার্মেন্টসে চাকরি করতে বলে। এমনকি যেদিন আমি স্কুলে কোনো কারণে পড়া বলতে পারতাম না, সেদিন টিচাররাও আমাকে বলতো, মা বোনের সাথে গার্মেন্টসে গিয়ে কাজ করো, তোকে আর পড়তে হবে না। লেখাপড়া করে কি করবি? ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে তো আর বিয়ে করতে আসবে না, বিয়ে তো হবে কোনো রিক্সাওয়ালা বা কোনো ড্রাইভারের সাথে, তাই পরে লাভ কি হবে? অনেক সময় তো কাঁদতে কাঁদতে স্কুল থেকে বাড়ি ফিরে বলতাম, আমি আর স্কুলে যাব না মা। তখন মা আর বোন আমার মাথায় হাত দিয়ে বলতো, কি হয়েছে, কেন স্কুলে যাবি না তুই? আমিও কাঁদতে কাঁদতে বলতাম, তোমাদের জন্য স্কুলের বন্ধুবান্ধবরা আমার সাথে মিশতে চায় না, কারণ তোমরা গার্মেন্টসে কাজ করো বলে। আর টিচাররা কিছু হলে আমাকে শুধু বলে, মা বোনের সাথে গার্মেন্টসের কাজ করো। তখন বড় বোন আর মা আমাকে বোঝাতো, এভাবে ভেঙে পড়লে চলবে না, লেখাপড়া করে সবাইকে বুঝাই দে, গার্মেন্টসে যারা কাজ করে চাকরি করে তাদের সন্তানরাও লেখাপড়া করে একদিন বড় কিছু করতে পারে। আর আমাকে সব সময় বলতো, আমরা কষ্ট করি, কিন্তু তোকে লেখাপড়া করতেই হবে, যত কষ্টই হোক তোকে আমরা পড়াতে চাই, সবাইকে দেখিয়ে দে, যাতে আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কোনো পাপ করি নেই। সবসময় মা বোনের কথায় ভরসা পেয়ে ভেঙে যাওয়া মনে পুনরায় মনোবল ফিরে পেতাম। এরপর নতুন উদ্যমে লেখাপড়াও চালিয়ে যেতাম। এভাবে করে এসএসসি পাস করলাম। নবম শ্রেণীতে পড়া চলাকালীন আমার বড় 2 বোনের একই সাথে বিয়ে হয়ে যায়, যার ফলে আমার এসএসসি পাস করার পর কলেজে ভর্তি নিয়ে বেশ আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যেমন তেমন করে ভর্তি হয়ে গেলাম এক সরকারি কলেজে। কলেজে ভর্তি হওয়ার কয়েক মাস পরের কথা, নতুন বই, কাগজ কলম এগুলো কিনতে কিনতে অর্থনৈতিকভাবে তাদের হিমশিম খেতে হচ্ছিল। আমি আমার মা বোনের কষ্টটা না বুঝেই পিকনিকের কথাটা বলে ফেললাম ধুম করে। আমার ধারণা ছিল এতগুলো মানুষ একসাথে কাজ করে, পিকনিকের খরচ তো তারা দিতেই পারবে। তাই সাহস করে পিকনিকের কথা বলে ফেললাম।
মা এবং বোনকে। আমার ধারণা মিথ্যে প্রমাণ করে আমার মা সাপ বলে দিল পিকনিকে যাওয়া লাগবে না। আমিও জেদ ধরে বললাম আমি পিকনিকে যাবই মা। মা রাগ করে পুনরায় আমাকে বলল পিকনিকে যাবি, টাকা পাবো কোথায়? আমাদের মতো গরিবদের ভ্রমণ, পিকনিক, মার্কেটিং এসব শুধু বিলাসিতা। ওসব আমাদের জন্য নয় মা। এখন তুমি ছোট না যে তুমি বোঝো না। তোমার আরও দুটো বিবাহযোগ্য বোন আছে, তাদের বিয়ে দিতে হবে, এবং তোমারও লেখাপড়ার খরচ, এত টাকা কোথায় পাবো মা? সেদিন আমি আমার মা বোনের কষ্ট না বুঝে তাদের উল্টো আঘাত করে বললাম এতগুলো মানুষ তোমরা কাজ করো অথচ একটা পিকনিকের খরচ দিতে পারছো না। আমার কথায় তারা হার মেনে গিয়ে আর কোনো কথা বলল না। অনেক আঘাত পেয়েছিল আমার মা আমার কথায় সেদিন। আমিও রাগ করে সেই রাতে কিছু না খেয়ে শুয়ে পড়েছিলাম। ঘুমানোর ভান ধরে দেখছিলাম তারা কি করে। চোখ পিটপিট করে দেখলাম আমার মা ও বোন কাঁদছে। কিছুক্ষণ পর তারাও চোখের জল মুছতে মুছতে আমার মতো তারাও না খেয়ে শুয়ে পড়ল। কলেজে ভর্তি হয়ে একটা মেয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। বেশ কয়েক মাস ধরে ভালো বন্ধুত্বই ছিল। একদিন সে জানতে চাইল আমার পরিবারে কে কে আছে, আমার পরিবার কি করে। তাকে সরল বিশ্বাসে বলেছিলাম আমার মা ও বোন গার্মেন্টসে চাকরি করে। আমার কথা বলিনি, কেবল বলেছি বাবা মরে গেছে। বাবার কথা কেন বলবো? যে বাবা অপ্রত্যাশিত এক দুর্ঘটনার জন্য আমাদের মা ও বোনদের বাড়ি থেকে বের করে দিয়েছে, তার নাম কেন মুখে আনবো? আমার কাছে তো আমার বাবা মৃত হয়ে গিয়েছে, তাই বলছি বাবা মারা গিয়েছে। আমার মা ও বোন গার্মেন্টসে চাকরি করে কথাটা শোনা মাত্র ধীরে ধীরে মেয়েটির মুখের রং পাল্টাতে শুরু করলো। আমি বিষয়টা লক্ষ্য করেছিলাম কিন্তু কিছুই বলি নাই। এরপর মেয়েটি ধীরে ধীরে আমার সাথে মেশা বন্ধ করে দিল। আগে যেভাবে মিশতো সেভাবে আর মিশে না। আমি একটা কথা কিছুতে ভেবে পেলাম না, গার্মেন্টসে যারা কাজ করে তারা কি খুবই খারাপ? তারা কি মানুষ না? সকলের সাথে মেশা বাদ দিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করলাম। যথাসময়ে এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো। আমি গোল্ডেন A+ পেলাম। আমার রেজাল্টের খবর শুনে আমার মা ও বোনেরা চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরতে শুরু করলো, সাথে আমারও। এরপর দুর্ভাগ্যবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মাত্র 5 দিন আগে হঠাৎ টাইফয়েড ধরা পড়ল। ইচ্ছা থাকা সত্ত্বেও আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগটা হয়ে উঠল না। সুস্থ হওয়ার পর ভর্তি হয়ে গেলাম সরকারি তিতুমির কলেজে। আমাদের বাসা ছিল কল্যাণপুরে। কল্যাণপুর থেকে তিতুমির কলেজে যাওয়া আসাটা আমাদের মতো দরিদ্র পরিবারের জন্য কিছু বেশ কষ্টসাধ্য ছিল। গাড়ি ভাড়া, এক্সট্রা খরচা এসব আমাদের জন্য কষ্টসাধ্যই ছিল। তারপরও আমার মা ও বোনেরা নিজের অনেক কষ্ট করছে, কিন্তু আমাকে তারা কখনো কষ্ট করতে দেয়নি বা বুঝতেই দেয়নি যে কষ্ট কী। আমার সেজ বোন বলল আমরা কষ্ট করি কিন্তু তোকে কখনো কষ্ট পেতে দেব না। তুই শুধু লেখাপড়া করে কিছু একটা কর, আমরা যেন গর্ব করে বলতে পারি আমাদের পরিবারের একজনকে আমরা শিক্ষিত করতে পেরেছি, আমাদের জীবনে সার্থক করতে পেরেছি, আর মাথা উঁচু করে যেন বলতে পারি মেয়েরাও অনেক কিছু করতে পারে। আমার মা ও বোনেরা কথা শুনে আমার মনে সেদিন আরও সাহস জুগিয়েছিল। আমাকে তারা প্রতিদিন কলেজে যাতায়াতের জন্য বেশ কিছু টাকা হাত খরচার জন্য দিত। অথচ তারা প্রতিদিন মিরপুর 1 নম্বর থেকে কল্যাণপুর পর্যন্ত পায়ে হেঁটে যাতায়াত করত। আমার সেজ বোনের জুতা ছিঁড়ে গিয়েছিল, তবুও একজোড়া জুতা নতুন কিনে পায়ে পড়েনি। যদি আমার লেখাপড়ার পিছনে টান পড়ে যায়, তাকে দেখেছিলাম জুতা জোড়া গুণা দিয়ে বেঁধে পড়তে। তা দেখে চোখে জল এলো। বড় হয়ে বুঝতে পারলাম আমার মা ও বোন তারা কত কষ্ট করে। তারা তাদের শরীরের রক্ত জল করে আমাকে লেখাপড়া করানোর চেষ্টা করে। আমার মা ও বোন পায়ে হেঁটে যাতায়াত করে আর আমি কিনা গাড়িতে যাতায়াত করব, তাই কি হয়? আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি যদি প্রতিদিন ইউনিভার্সিটিতে পায়ে হেঁটে যাতায়াত করি তাহলে অন্তত আমার কাগজ কলমের টাকাটাও তো হয়ে যাবে। এখান থেকে আমার মা হয়তো খরচ কিছুটা কমতে পারে।
এই ভেবে আমি প্রতিদিন পায়ে হেঁটে ইউনিভার্সিটিতে যাতায়াত করতাম, যাতে করে আমার মা বোনের কিছুটা হলেও আর্থিক সহযোগিতা হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি যেন শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়লাম। বুঝতে পারলাম আমার মা ও বোন কত কঠোর পরিশ্রম করে আমাকে উচ্চশিক্ষিত করার জন্য। মনে মনে সিদ্ধান্ত নিলাম তাদের এত কষ্ট করতে আর দেব না। আমাকে কিছু একটা করতে হবে, নিজের লেখাপড়ার খরচ নিজে চালাতে হবে। অনেক জায়গায় টিউশনি খুঁজলাম, এরপর চাকরি খুঁজলাম, কিন্তু কোথাও কোনো চাকরি খুঁজে পেলাম না। এসএসসি পাশ করার একজন স্টুডেন্ট হুট করেই কেই বা চাকরি দিবে বা কোথায় বা চাকরি পাবে? যখন কোথাও কোনো চাকরি বা টিউশনি খুঁজে পেলাম না, তখন ঠিক করে নিলাম আমিও গার্মেন্টসে চাকরি করব। এরপর রাতে এসে পড়াশোনা শেষ করব, কারণ পড়াশোনা ছাড়তে চাইনি, যাতে মা বোনের কষ্ট বিফলে না যায়। অবশেষে গার্মেন্টসে চাকরি নিয়ে নেই, কিন্তু বাড়িতে কি বলবো তাই ভেবে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম বাড়িতে বলবো আমি একটা ছোটোখাটো চাকরি করি, কিন্তু আমার এতটুকু ধারণা ছিল না যে তাদের তো গার্মেন্টসের চাকরি করার অভিজ্ঞতা আছে, তারা তো আমাকে দেখলেই বুঝে ফেলবে। এরপর বুঝলাম মা আর বোন কেন হাতের আঙ্গুলে পট্টি বেঁধে রাখতো। ছোটবেলায় দেখতাম মা আর বোনদের সবসময় হাতের আঙ্গুলে পট্টি বাঁধা, কিন্তু কেন বেঁধে রাখতো তা জানা ছিল না। এরপর নিজে যখন গার্মেন্টসে জয়েন হলাম, ধীরে ধীরে বুঝতে পারলাম বিষয়টা। মেশিনের নিডেল আঙ্গুলে ঢুকে যায় বলেই আঙ্গুলে পট্টি বেঁধে রাখতো। কিছুদিন মা ও বোনকে বিষয়টা লুকিয়ে যেতাম, যাতে তারা জানতে না পারে। একদিন তাদের আগেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেদিনই আমার মা আর বোন বুঝে গিয়েছে আমি নিশ্চিত গার্মেন্টসেই জয়েন হয়েছে। আমার মা ও বোন আমাকে কাঁচা ঘুম থেকে টেনে ওঠালো। এরপর আমাকে উঠিয়ে জিজ্ঞেস করলো, ইদানিং কেন এত ক্লান্ত থাকিস? কেন আগের মতো ঠিকমতো পড়াশোনা করিস না? আমি ভয়ে ভয়ে সব বলে ফেললাম আমিও গার্মেন্টসে চাকরি নিয়েছি। কথাটা শোনা মাত্রই আবার আমার সেজ বোন আমার গালে সজোরে একটা চর বসিয়ে দিল আর বলল, আমাদের কষ্টের প্রতিদান এভাবেই বিফলে দিলি? আমরা তো চেয়েছিলাম তুই উচ্চশিক্ষায় শিক্ষিত হও। সেদিন আমি আর আমার মা বোন মিলে খুব কেঁদেছিলাম। মা বোনের অনুরোধে চাকরিটা ছেড়েও দিলাম। দুটো টিউশনি নিলাম। একদিন টিউশনি করে বাড়ি ফিরছিলাম, এর মধ্যেই পথে মাথা ঘুরে রাস্তার এক পাশে বসে পড়লাম। হঠাৎ একজন ভদ্র মহিলা আমার পাশে এসে আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে মামনি? আমি মুখ ফিরিয়ে বললাম যে কিছুই হয়নি, ঠিক আছি, মাথাটা একটু ঘুরে গিয়েছিল। এরপর তিনি আমাকে বললেন, আমি দূর থেকে খেয়াল করেছিলাম মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে, তাই এগিয়ে এসে জানতে চাইলাম তোমার কি হয়েছে। তুমি কিছু মনে করনি তো? আমি বললাম, না মা। তিনি আবার বললেন, তোমার বাসা কোথায় বলো আমাকে, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমি তাকে বললাম, বাসা কাছেই, আমি আস্তে আস্তে হেঁটে যেতে পারবো। ভদ্রমহিলা আমাকে আবার বলল, দেখো তো, মনে হচ্ছে তুমি সারাদিন কিছুই খাওনি, বেশ ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। সত্যি কি তুমি সকাল থেকে কিছু খাওনি? তুমি কি লেখাপড়া করো? আমি তাকে বললাম, জি আন্টি, আমি পড়াশোনা করি। এরপর তিনি অত্যন্ত বিনম্র স্বরে আমাকে বললেন, তোমার পরিবারে কে কে আছে? আমি বললাম, মা ও বিবাহযোগ্য 2 বোন আছে। তিনি আবার বললেন, বাবা ও ভাই নেই? আমি তার প্রশ্নের উত্তরে বললাম, না, বাবাও নেই, ভাইও নেই। তিনি আবারও বললেন, তাহলে তোমাদের সংসার চলে কিভাবে? হঠাৎ মনে পড়ে গেল কলেজের সেই বান্ধবীর কথা। মনে মনে ভাবলাম বলবো কি বলবো না। এরপর সিদ্ধান্ত নিলাম, না, বলবো। আমার মা বোন কোনো চুরি করে না, তারা রক্ত জল করে টাকা উপার্জন করে। আমার তো গর্ব করে বলা উচিত। আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম, আমার মা ও বোনেরা গার্মেন্টসে চাকরি করে আর আমি দুটো টিউশন করি, এভাবেই চলছে। উনিও কিছুক্ষণ নীরব থেকে বলল, তুমি আমার সংস্থায় কাজ করবে, তোমার যাবতীয় লেখাপড়ার খরচ আমাদের সংস্থা তুলবে। আর যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। আমি মাথা নাড়িয়ে বললাম, জি বলুন। আমার কোনো সন্তান নেই, আমি কখনো মা হতে পারবো না, আমায় মা বলে ডাকবে। এরপর শুরু হলো সেই সংস্থার মাধ্যমে শিশু কিশোরী মেয়েদের নিয়ে ক্যাম্পেইন করা।
যেহেতু আমি ছোটবেলায় ঘটে যাওয়া ধর্ষণের শিকার হয়েছি, তাই আমার একটাই লক্ষ্য ছিল শিশু কিশোরী মেয়েদের সচেতন করা। যেহেতু আমি ভুক্তভোগী ছিলাম, বিভিন্ন জায়গায় জায়গায় যেয়ে আমি ক্যাম্পেইন করতাম আর শিশু কিশোরী মেয়েদের সচেতন করতাম। এরপর ক্যাম্পেইন করতে করতে আমার সাক্ষাৎ হলো ডক্টর দীপ্তর সাথে, যিনি বর্তমানে আমার জীবনসঙ্গী। আমার মা বোন রেহানা মায়ের মতোই ডক্টর দীপ্তরও অবদান কম ছিল না আমার জীবনে। আমার অসহায় শিশু কিশোরী মেয়েদের সে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমি ক্যাম্পেইন করেছি সেখানেও সে বিনামূল্যে চিকিৎসা দিয়েছিল, শুধুমাত্র সে আমাকে ভালোবাসতো বলে। আর আমার পারিবারিক বিষয়ে সম্পূর্ণ জেনেই সে আমাকে ভালোবাসত। এরপর উচ্চতর শিক্ষা অর্জনের জন্য আমার সে সংস্থার রেহানা মা আমাকে বিদেশে পাঠান, যাতে সংস্থার কাজ আরও ভালোভাবে করতে পারি, বুঝতে পারি এবং বিদেশ থেকে কীভাবে সহযোগিতা নিতে হয় সে সম্পর্কে জানতে পারি। আমি যতদিন দেশের বাইরে ছিলাম ততদিন দীপ্ত আমার মা ও বোনদের খরচ চালিয়েছিল। এদিকে আমার রেহানা মা আমার খরচ চালিয়েছেন। এরপর বিদেশ থেকে আমি জানতে পেলাম যোগ্য পাত্র দেখে আমার দুই বোনের বিয়ে দিয়েছেন দীপ্ত নিজ খরচে। আমি বাইরের দেশ থেকে ফিরে এলে দীপ্তের সাথে আমার বিয়ে হয়। আল্লাহর রহমতে আমরা অনেক সুখী এবং এখনও শিশু কিশোরী মেয়েদের সহযোগিতা করে যাচ্ছেন বিনা স্বার্থে। আশা করছি ভবিষ্যতেও সে আমার পাশেই থাকবে। আজ আমার মা গর্ব করে বলে, আমার মেয়েরা পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। আমার মেয়েরা এক একজন যোদ্ধা।